কয়েক হাজার বছরের পুরনো একটা আকাশ ছোঁয়া গাছ বছরের পর বছর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর এই গাছটা থেকেই শুরু হয়েছে মাইলের পর মাইল বিশাল জঙ্গল, যেন মাথা উঁচু করে জঙ্গলটা পাহারা দিচ্ছে। এই জঙ্গলটা শুধু বড়ই নয়, গাছগাছালিতে খুব ঘন ছিল। আর এই ঘন জঙ্গলটির বুক চিরে চলে গেছে একটা দীর্ঘ নদী। আর এই গভীর জঙ্গলের মধ্যে এটা একটা ভয়ঙ্কর জায়গা, একদম গা ছমছম করা পরিবেশ। এখানে একটা গুহা আছে, গুহাটির ভিতরে যাওয়ার জন্য একটা গর্তও আছে। আর এই গর্তটাই গুহাটির প্রবেশদ্বার। গর্তটা গুহার ভিতর পর্যন্ত চলে গেছে। গুহাটার ভিতরে একটা 6 ফুট কড়াইয়ে একটা আস্ত গন্ডার রান্না করা হচ্ছে। আর রান্না করছে 2 পেতনি বোন, একজন হাউ আর একজন মাও। তরকারি হতে দেরি আছে, তাই 2 বোন একটু ঘুমিয়ে নিচ্ছে। এই গুহার ভিতর হাউ মাওয়ের দাদা থাকে, তার নাম খাও। গুহার আর একটা খোপড়ির মধ্যে থাকে খাও। খাও খেতে ভীষণ ভালোবাসে, খাওয়া আর ঘুম ছাড়া কিছুই বোঝে না। প্রতিদিন তার 2 বোন হাউ মাওকে জঙ্গল থেকে কোনো জন্তু ধরে এনে রান্না করে দিতে হয়, তা না হলে খাও খুব রেগে যায়। খাও ভীষণ রাগী। খাও জোরে হাঁক দিল। হাও ধরফড়িয়ে জেগে উঠল, বুঝতে পারলো তাদের দাদা খাও জেগে গেছে। মাও তখনও ঘুমাচ্ছিল, তাই হাও তার লম্বা হাত বাড়িয়ে বোনকে ডাকতে লাগলো, মাও, এই মাও, তাড়াতাড়ি ওঠ। দাদা ডাকছে। তাই? হ্যাঁ, তাড়াতাড়ি চল, তা না হলে তো আমার দাদা খুব রেগে যাবে। অনেকক্ষণ ঘুমিয়ে খাওয়ের প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। 2 বোন কাছে আসতেই বলল, খিদে পেটে জ্বলছে, পাচ্ছি আমার কান্না। তাড়াতাড়ি বলে ফেল, কি হয়েছে রান্না? গন্ডারের মাংস। আচ্ছা, গন্ডারের তরকারি, নিয়ে আয় তাড়াতাড়ি। তারপর একটা আস্ত গন্ডারের রান্নার বেশিরভাগটাই খাওকে দেওয়া হলো, আর খাও তা খেতে লাগলো। পরের রাতে মাও বেরিয়েছে নতুন শিকারের জন্য। একটা গাছের আড়ালে মাও দাঁড়ালো। সেই সময় একটু দূর দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। আজ খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো শিকার পেয়ে গেছি। দাদা তো আজ ভীষণ খুশি হবে। মাও এর হাসির আওয়াজে বাঘটা ভয় পেয়ে দৌড়ে পালাতে লাগলো। মাও আর দেরি না করে বিদ্যুতের গতিতে উড়ে গেল, আর ছুটন্ত বাঘটার লেজটা ধরে শূন্যে তুলে ধরলো। বাঘটাকে এক হাতে ধরে ঝুলিয়ে নিয়ে মাও চলল নিজেদের গুহার দিকে। রান্না করে দাদা খাওকে খাওয়াবে, আর 2 বোন মিলেও খাবে। তারপর 2 বোন মিলে বাঘটাকে মেরে বিশাল কড়াইতে রান্না করতে লাগলো। রান্না হতে কিছুটা সময় লাগবে, তাই এর ফাঁকে প্রতিদিনের মতো 2 বোন একটু ঘুমিয়ে নিচ্ছে। প্রতিদিনের মতোই খাওয়ের ঘুম ভাঙতেই সে ডাক দিত, হাউ উঠে পড়লেও মাওয়ের ঘুম ছিল খুব গাঢ়, তাই ওকে প্রতিদিনই ডেকে তুলতে হয়। তারপর দুজনে খাওয়ের খোপড়িতে ঢুকে গেল। আজ রান্না করেছিস কি? রয়্যাল বেঙ্গল টাইগার।
বলছিস কি নিয়ে আয় ঝটপট খেয়ে নি খাও রয়্যাল বেঙ্গল টাইগারের মাংস খুব আরাম করে খেতে লাগলো। বিভিন্ন দিনে বিভিন্ন পশুর মাংস খেতে খেতে খাও একদিন তার দুই বোনকে ডেকে পাঠালো আর বলল, এই সন্তরা পশুর মাংস খেতে খেতে পড়ছে জিভে চড়া হঠাৎ খেতে মঞ্চে মানুষের মাংস আর লুচি তবে বুড়ো থুড়ো হয় না জানো মানুষটা হবে কচু। কচি মানুষ মানে তো বাচ্চা ছেলে, কোথা থেকে আর কিভাবেই বা তা জোগাড় করবে সেটা ভেবে মাও খুব চিন্তায় পড়ে গেল। তাই দিদি হাউকে বলল, এই দিদি, আমাকে একটা উপায় বলে দে না, কিভাবে বাচ্চা ছেলে ধরতে পারবো। ভালো করে মন দিয়ে শোন, তোকে কোনো একটা গ্রামে যেতে হবে। শহরের বাচ্চারা খুব চালাক, কিন্তু গ্রামের ছেলেরা খুব সাদাসিধে আর অত চালাকও নয়। রকেটের গতিতে কয়েকশো কিলোমিটার দূরে উড়ে আসার পর মাও একটা জায়গায় এসে থামল। ভালো করে পর্যবেক্ষণ করল। জায়গাটা ছিল একটা প্রত্যন্ত গ্রাম। বাড়িগুলো দেখলেই তা বোঝা যায় এখানে কিছু গরিব লোকজন বসবাস করে। তারপর গ্রামের পাশেই একটা জঙ্গল, নাম জঙ্গলমহল। মাও এখানেই এসে থামলো। এই জায়গাতেই একটা স্কুল তৈরি করতে হবে। আগে গাছপালা কেটে পরিষ্কার করতে হবে। মাও মুখ থেকে একটা রশ্মি বের করতে লাগলো আর সেই রশ্মিতে সমস্ত গাছ একে একে সাফ হয়ে যেতে লাগলো। একটা বড় অংশের সমস্ত গাছ পরিষ্কার হয়ে যাওয়ার পর মাও আবার তার মুখ দিয়ে রশ্মি বের করতে লাগলো। ফাঁকা জায়গার একটা অংশে সেই রশ্মিটা পড়তে একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। আর এটাই একটা ছোটদের জন্য স্কুল। আর স্কুলের ছাদে একটা সাইনবোর্ড, তাতে লেখা আছে বিনামূল্যে শিক্ষা আর বিনামূল্যে খাবার। স্কুল তো হলো, এবার একটা রাস্তা হওয়া দরকার আছে। এই ভেবে মাও আবার তার মুখ দিয়ে রশ্মি বের করতে লাগলো। আর সেই রশ্মিতেই একটা রাস্তা তৈরি হতে লাগলো। স্কুলের সামনেই একটা আঁকাবাঁকা সুন্দর রাস্তা, যা দেখে মনেই হবে না যে একটা পেতনি ভুতুড়ে কাণ্ড করে এই সব বানিয়েছে। রাতারাতি গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে পোস্টার পড়ে গেল, যাতে লেখা আছে বিনামূল্যে স্কুল আর ফ্রিতে খাওয়া দাওয়া। জঙ্গলমহলে এমন স্কুলের পোস্টার দেখে গ্রামবাসীরা তো অবাক। কে বা কারা রাতারাতি এসব করলো তা ভেবেই পাচ্ছে না। গ্রামের লোকেরা কৌতূহল চাপতে পারছিল না, তাই সবাই মিলে গ্রামের পাশে মানে 1 কিলোমিটার দূরে জঙ্গলমহলের উদ্দেশ্যে রওনা হলো। গ্রীষ্মকালে কাঠ পুরনো ছাড়া কেউ ওদিকে তেমন একটা যায় না, কিন্তু আজ অনেক লোক যাচ্ছিল, এমনকি 2-1 মহিলাও সঙ্গে ছিল। সাজানো গোছানো একদম তৈরি স্কুল রাস্তা দেখে গ্রামের লোকজন তো হতবাক। গাছপালা কেটে পরিষ্কার করে কিভাবে সব গড়ে উঠলো, গ্রামের কেউ টেরটিও পেল না। গ্রামের লোকেদের সন্দেহ হলো নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ, তাই কেউ ভয়ে স্কুলের সামনে গেল না, বরঞ্চ সবাই আবার গ্রামে ফিরে গেল। গ্রামে ফিরে সবাই মিলে গ্রামের মোড়লের কাছে গেল। মোড়ল সমস্ত শুনে বলল, এটা নিশ্চিতভাবে ভুতুরে কাণ্ড,
না হলে এটা কিভাবে সম্ভব? দরকার নেই, কারো বাচ্চাকে ওই স্কুলে পাঠানোর দরকার নেই। গ্রামের সব লোক মোড়লের কথা শুনলেও একটা পরিবার শুনতে পারেনি, মৃত রামগোপালের পরিবার। বাড়িতে বিধবা মা আর একমাত্র ছেলে থাকে। উপার্জন করার মতো কেউ নেই, বেশিরভাগ দিনই না খেয়ে থাকতে হয়। পিতাহারা ছেলে মহিম তার মাকে বলল, আমি কারোর কোনো কথা শুনবো না, আমি ওখানে যাবই। মা জানো, ওখানে বিনা পয়সায় খেতে দেবে, আর কাল থেকে তো আমি কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। বলো না মা, আমি ওখানে যাব তো, বলো না মা। হ্যাঁ বাবা, তুই ওখানে যাবি, নিশ্চয়ই যাবি। একটু খাবারের জন্য তোর এই কষ্ট আমি মা হয়ে যাওয়ার সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালা ভয়ঙ্কর জ্বালা। ক্ষুধার্ত একটু খাবারের জন্য ভয় ডরহীনভাবে সবকিছু করতে পারে। ক্ষুধার্ত মহিম তার একটি উদাহরণ। অকুত ভয় মহিম ওই রহস্যময় স্কুলের দিকে এগিয়ে যাচ্ছিল। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে স্কুলে পাঠিয়ে তো দিল, কিন্তু সত্যি সত্যিই ছেলে মহিমের কিছু হয়ে যাবে না তো? এইসব ভাবতে ভাবতে বাড়িতে মৃত রামগোপালের বিধবা স্ত্রী খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। স্কুলের সামনে এসে মহিম দেখল আশেপাশে কোনো লোকজনই নেই, একদম ফাঁকা। শুধু একজন দিদিমণি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছে। সুদর্শনা এই শিক্ষিকা আসলে একটা কিম্ভূতাকার পেতনি, কিন্তু মহিম তা কি করে জানবে? এটা তো তার ছদ্মবেশ। তারপর বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, কিন্তু মহিম এখনো বাড়ি ফেরেনি। তাই মহিমের মা খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মহিমের পথ চেয়ে। মহিম তখন অনেক অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে একটা গুহার ভিতরে ভূত পেতনির আস্তানায়। কিন্তু মহিম এখানে এসে একটুও ভয় পায়নি। তার জন্য হাও মাও খাও খুব অবাক। খাও তো মহিমকে বলল, এবার তো তোকে খাবো, তোকে খাবো। করছে না কো ভয়, না কো ভয়, না করে দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে আছিস, কাঁদছিস কর, কাঁদছিস কর, কাঁদছিস কর, কাঁদছিস কর। বেশিরভাগ দিনই তো আমাদের বাড়িতে খাবার থাকে না, একদিন না একদিন তো না খেয়েই মরতে হবে। খিদের জ্বালায় এত কষ্ট পাওয়ার থেকে তোমরা না হয় আজকেই আমাকে মেরে খেয়ে নাও। বলিস কি রে ছোকরা, ছোকরা? শুনেছি মানুষ তো খুব সবাইকে দেয় বেগরা, বেগরা, বেগরা। এখন মানুষই কি না ফতু, না ফতু, না ফতু। আরে না না, কিছু মানুষ আছে যারা কতই না খাচ্ছে। অটোমেটিক জ্বালা রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাচ্ছে, আবার কত খাবার ফেলে নষ্ট করছে। তারপরে দেখলাম খাবারের ফটো তুলে ফেসবুকে লোককে দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ লোক ভালো করে খেতেও পায় না। রাস্তার ধারে বাটি নিয়ে বসে আছে একটু খাবারের আশায়। কত মানুষ অনাহারে মরে যাচ্ছে। আহা, মানুষগুলোর কি কষ্ট। সব 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 পারছি না, পারছি না, পারছি না, পারছি না। সোনালি তুই কিরে, কিরে, কিরে? বেশ কিছুটা খাবার দিয়ে ছেলেটাকে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। বস্তা বস্তা চাল, ডাল, গম ও অন্যান্য খাদ্য সামগ্রী সমেত মা ও মহিমকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। খা বাবা খা, যত পারিস মনের সুখে খা। মহিমের বাড়িতে আর খাবারের কোনো অভাব ছিল না। এই ঘটনার পর খাও খুব উদাস হয়ে গিয়েছিল, তাই চোখে ঘুম আসছিল না। এতদিন ভাবতো মানুষ সমস্ত জীবের উপরে খবরদারি করে, নিজেরা ভোগবিলাসে ডুবে থাকে, কিন্তু এখন বুঝলো মোটেই তা নয়। মাত্র কয়েকজন মুষ্টিমেয় মানুষই ক্ষমতা দখল করে চলেছে, বাকি বেশিরভাগ মানুষেরই অভাবের শেষ নেই। মানুষ এমন একটা জীব যারা শুধু অন্য জীবকেই জ্বালায় না, নিজেরাও জ্বলে মরছে, বেচারা।
বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।